তারা যদি না খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আরো শুকোতে থাকবে, পরিণতিগুলো পাকিস্তানের মতনই হবে। কারণ যদি না খেলে বাংলাদেশের ক্রিকেট, আজকে যদি ক্রিকেটিং লজিকে দেখা যায়, আইপিএল এর সঙ্গে ওয়ার্ল্ড কাপকে মেলানোর কোনো মানে হয় না। আইপিএল একটা প্রাইভেট টুর্নামেন্ট, হ্যাঁ, আর ফ্র্যাঞ্চাইজিরা খেলে, আর ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। যদি আমাদের টিম যাচ্ছে না সেক্ষেত্রে তবু বলা যেত একটা। আর আপনার খেয়াল থাকতে পারে যে এই আইপিএল এ অতীতে, ইফ আই এম নট রং, মুস্তাফিজুর রহমান বোধহয় তার মধ্যেই ছিল, গত বছর 3 ধরে বারবার আইপিএল এ বাংলাদেশি প্লেয়ারদের অকশন হতো, তারা কোনোদিন এনওসি পেত না। এবার এনওসি পেয়েছে। একবারই খেলেছিল ওই সাকিব আল হাসান, সে খেলেছিল। তো সুতরাং এবার পেয়েছে। তো সবগুলো মিলেমিশে সেটা ভালো, সেটা বাংলাদেশ করেছে। কিন্তু উল্টো দিকটা হচ্ছে যে এই যদি তারা এইটা রিয়াকশন দেখায়, এবং তারা যে রিয়াকশনটা দেখিয়েছে সেটা পাকিস্তান যেরকম রিয়াকশন দেখায় সেরকমই হয়েছে, হ্যাঁ, ওদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক। তো তারপরে পরিণতিগুলো পাকিস্তানের মতনই হবে। কারণ যদি না খেলে, যদি কেউ মনে করে, আমি ক্রিকেটের ক্ষেত্রে বলছি, ক্রিকেটে আপনি ভারতকে বাদ দিয়ে যাবেনটা কোথায়? আপনি যাই আইসিসি করুন, আপনার ক্রিকেটের গোটা টাকা ভারত নিয়ে আসে। আপনাকে, আপনি টেস্ট খেলছেন যে আজকে, এটা ভারতের এর মধ্যে কন্ট্রিবিউশন আছে একটা। জগমোহন ডালমিয়া ছিলেন তখন। তো সুতরাং এই পর্যায়ে গেছে ব্যাপারটা। তবে এটা যা ঘটেছে, যেটার উপর দিয়ে, মানে দুটো ঘটনা, বাংলাদেশের দিকে যে ঘটনাগুলো ঘটছে আর আমাদের দিক থেকে কিছু ভুল স্টেপস, ভুল সময় অ্যাভয়েড করে গেলেই হতো ব্যাপারটাকে ওই সময়টায়। এটা ফলে এই ঘটনাটা ঘটেছে, এবং বাকিটা আনএভয়েডেবল ছিল। লোকে নিত না, কিন্তু লোকে নিতে পারতো না, বরং ভালো হয়েছে। ওয়ার্ল্ড কাপ সংযোজন করি দাদা আপনার সঙ্গে। আপনি শুরুতেই বলেছেন যে ক্রিকেট নিয়ে আপনার ঘাটতি আছে। ক্রিকেটটা মনে করেন ভারতে তো একটা মানে বিশাল একটা ব্যাপার, একটা ধর্মের মতো। ক্রিকেট ভারতে কিন্তু ধর্মের মতো, চর্চার মতো ধর্ম। ওই জন্যই তো আমার ইন্টারেস্ট নেই, কোনো একটা আননেসেসারি হাইপ খেলা নেই। আর ওটা, আর ক্রিকেট বাংলাদেশে কিন্তু আইপিএল আমি দেখিও না, বিশ্বাস করুন। পৃথিবীর কোথাও প্রত্যেকটা দেশে সবচেয়ে নাম্বার 1 একটা স্পোর্টস থাকে, সব দেশে নাম্বার 1 স্পোর্টস। ওই নাম্বার 1 তো কখনো নাম্বার 2 হয় না সারা পৃথিবীতে। বাংলাদেশের ক্ষেত্রে হয়ে গেছে সেটা। বাংলাদেশে এক সময় ফুটবলটা ছিল নাম্বার 1 খেলা। এবং আপনারা আমাদের থেকে আবাহনী ছিল, আমার মনে আছে, এবং তারা খুব ভালো ফুটবল খেলতো। নাম্বার 1 খেলাটা নাম্বার 2 হয়ে গেছে এখন ফুটবল। ক্রিকেট 1 নম্বরে চলে আসছে। আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, যেটা আইপিএল বা আইপিএল না, টি-20 খেলাতে বাংলাদেশ মোটেই একটা ভালো দল না, মানে বিশ্বকাপ জেতার মতো দল না। এই পরিস্থিতি ওইটা আলোচনার বাইরে চলে গেছে। বাংলাদেশ কিরকম দল সেটা বাইরে চলে গেছে। ওইগুলো সুবিধা হয়েছে, বাংলাদেশ এলে পুরোটাই বিব্রত করছে। আমরা বিব্রত করছি এটা মোস্তাফিজের ক্ষেত্রে। ধরেন আপনি যে মোস্তাফিজ কিন্তু প্রথম আইপিএল এই প্রথম না। মোস্তাফিজ রাজস্থান রয়্যালসে খেলেছে, দিল্লিতে খেলেছে, এরকম আরো 2-3টা টিমে খেলেছে। আর সাকিব আল হাসান কেকেআরে কমপক্ষে 3টা টুর্নামেন্ট খেলে, 3টা মৌসুম খেলেছে। সাকিব বিভিন্ন দলে ছিল, কেকেআরে সবচেয়ে ভালো ছিল আর কি। আর কেকেআর বলেন আর যাই বলেন, আইপিএল কিন্তু একটা বিজনেস ইভেন্টের কারণে বাংলাদেশ থেকে একদম ক্রিকেটার নেওয়ার চেষ্টা করে। এই কারণে কিন্তু বাংলাদেশের বড় একটা মানুষ ক্রিকেট দেখে, এবং ক্রিকেট দেখে তারা কিন্তু বাংলাদেশের খেলোয়াড় যে দলে থাকে অটোমেটিকলি সেই দলের ফ্যান হয়ে যায়। আপনার ক্রিকেটে যেমন বাজির একটা ব্যাপার আছে, এই এমন একটা ইভেন্ট এটা আইপিএল এর বাজিটা বাংলাদেশের গ্রামে গঞ্জেও চলে, সেটা অনেকেই চলে সেটা। হ্যাঁ, আজকে আইপিএলটাকে এই পরিস্থিতির সুযোগে আমাদের দুর্ভাগ্য, যেখান থেকে তৈরি দীপু দাসের ঘটনা থেকে তৈরি, আমাদের নেতৃত্ব দীপু দাসের ঘটনা আর ঘটবে না সেই আওয়াজটা দিল না।
তারা সবাইকে ক্রিকেট নিয়ে ব্যস্ত করে দিল। পাকিস্তান যেহেতু ভারতের একটা শত্রু দেশ, পাকিস্তান এখানে আসে না। পাকিস্তানের খেলা চলার সময় ভারত পাকিস্তানের খেলোয়াড়রা হ্যান্ডশেক করে না। হ্যাঁ, পাকিস্তানের খেলা শুরু থেকেই যদি ভারতে আসবে না, তারা আইপিএল এ কোনোদিনই তারা সুযোগ পায় না। তারা শ্রীলঙ্কায় আগে ছিল, শুরুতে ছাড়া হয়েছিল, শ্রীলঙ্কায় যাচ্ছে সে। তারা বাংলাদেশও আইসিসি কে রিকোয়েস্ট করেছে তাদের শ্রীলঙ্কায় পাঠাতে, কারণ কলকাতায় যে স্পর্শগত ব্যাপারটা, কলকাতা থেকে কিন্তু এই কেকেআর এর আন্দোলন কলকাতা থেকে সৃষ্টি, কারণ কলকাতার দল হচ্ছে কেকেআর, এখান থেকে তৈরি। এবং কলকাতার 3টা খেলা কিন্তু বিশ্বকাপে, 4টা যে খেলা ইন্ডিয়াতে, 3টা হচ্ছে কলকাতায়, একটা হচ্ছে মুম্বাইতে, 4টা খেলা। যেহেতু নিরাপত্তার কথা বলা হয়েছে, আর সেখানে এই কলকাতায় 3টা খেলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখতে গেলে আমার অভিজ্ঞতা, জানা আছে আমার অভিজ্ঞতা, কলকাতায় নিরাপত্তার সমস্যা ছিল না, বিশ্বকাপে ছিল না। এই কারণে আমি ইডেনে একবার পাকিস্তান এবং বাংলাদেশের খেলা আমি দেখেছিলাম 2016 সালে ইডেনে আর কি। আমি মনে করেছিলাম অনেক দর্শক আসবে এখানে, বাংলাদেশের খেলা। আমি অবাক হয়ে দেখলাম ভারতীয় বাঙালিরা এখানে খেলা দেখতে আসে নাকি। হ্যাঁ, এসেছে কারা? উর্দু ভাষী মুসলিমরা এসেছে। তারা পাকিস্তান বাংলাদেশের খেলায় পাকিস্তানকে সমর্থন করছিল সেখানে তারা। হ্যাঁ, আমি যখন এটা ফেসবুকে লাইভ করতেছি, ঢাকা থেকে আমার বন্ধুরা জানার চেষ্টা করতে, কি ব্যাপার ইডেনে খেলা এত পাকিস্তান সাপোর্টার কিভাবে আসলো? আসল প্র্যাকটিক্যালি তো পাকিস্তানে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিমরা পাকিস্তানের সমর্থনে এসেছিল। তার এরকম ক্রিকেটের নানা পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক হচ্ছে, দুই দেশের সম্পর্ক তো ভালো যাচ্ছে না। এই ভালোটা ক্রিকেট মাঠেও গড়ালো। এটা সমস্যা হবে, যেটা শুধু এই বিশ্বকাপ না, এরপরে ভারত বাংলাদেশের ক্রিকেট সিরিজ আছে যেখানে যাওয়ার কথা, জানি আমি। হ্যাঁ, সেটাও হবে না, সেটাও এই পরিস্থিতি হবে না। এবং পাকিস্তান যেমন শ্রীলঙ্কায়, বাংলাদেশের যেমন শ্রীলঙ্কায়, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেন আবার এক জায়গায় হয়ে যাচ্ছে সেটা। না, এটা এক ধরনের দেখা। আসলে যেটা হবে সেটা হচ্ছে যে যদি দেখুন পাকিস্তানের ব্যাপার, আমি সোজা করে বলি, দিনের শেষে ক্রিকেট ইজ নো মোর আ গেম। ওকে, ক্রিকেট হচ্ছে একটা যেটাকে আমরা আজকাল বলা হয় যে এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্ট এন্ড স্পোর্টস মিলিয়ে একটা ব্যাপার, অর্থনীতি, পাশাপাশি অর্থনীতি। সেই জন্যই তো অর্থনীতি, এবং সেটা ভালো, সেটা ফুটবলেও হয়েছে, ফুটবলেও তাই। আপনি যদি ওয়ার্ল্ড কাপ বা পৃথিবীর যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয় দেখেন, ফুটবল, বাস্কেটবল, এনবিএ, এগুলো সবই তাই। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে যে যদি বাংলাদেশ এটা নিয়ে করে আরো বাড়াবাড়ি, তাহলে যেটা হবে যে বাংলাদেশের যে রেভিনিউ স্ট্রিমটা আছে, কারণ ইন্ডিয়ার সঙ্গে পৃথিবীর সব দেশ ম্যাচ চায়। কেন চায়? যে কারণ রেভিনিউ বেশি হয়। হ্যাঁ, তো এবার তারা যদি না খেলে, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আরো শুকোতে থাকবে, এটাই ঘটবে। কিন্তু আপাতত বাংলাদেশের রাজনীতি এইটা এক ছুতোতে, আপনি যেটা বললেন যে সমস্ত ফোকাস দীপুচন্দ্র দাসে নেই, পুড়িয়ে মারা জঘন্য সমস্ত ঘটনা ঘটছে। একটা ঘটলে মেনে নিত লোকে, একটা ঘটনাতে আমার দেশেও ঘটে তো, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি কেন। বাংলাদেশে কোনো পলিটিক্যাল পালাবদল হলেই তো আগে একটু হিন্দু কুপিয়ে এসো, এটা তো বাস্তব। আমি জানি না আপনারা স্বীকার করবেন কিনা, কিন্তু এটা বাস্তব। কেমন? তো এই তো ইলেকশনের স্পিচ বিএনপির বোধহয় একজনের আমি শুনলাম, তিনি বলছেন যে যারা আওয়ামী লীগ করে আর হিন্দুরা, তারা যদি ভোট না দেয় তাহলে পরে থাকতে পারে। আপনি ভেবে দেখুন, আমার দেশে কেউ বলছে, আপনি নিজে দেখেছেন গিয়ে পাকিস্তানকে সাপোর্ট করেছে, আপনি ভাবুন আমার দেশে কেউ বলছে যে এই যে করলে পরে এখানে থাকা হবে না, বেরিয়ে যেতে হবে। তো এখানে এই দুটো সিচুয়েশন সমান না। আমার দেশেও ঘটে, মাইনরিটির উপর 4টে অত্যাচার, একটা মারামারি, এরকম ঘটে।
কিন্তু এই যে এই জিনিসটাকে এটা অলরেডি নর্মালাইজ ছিল বাংলাদেশে, তার ওপর বেড়ে গেছে। আর লোকে ভিজুয়াল গুলো দেখতে পাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্য তারা দেখতে পাচ্ছে। তো এই পরিস্থিতিতে এবং যে জায়গাটায় সব থেকে বড় সমস্যাটা হয়েছে, এই ঘটনা তো হাসিনা সরকারের সময়ও হয়েছে, নানান রকমের ঘটনা, তখন সরকার এটাকে কিন্তু অ্যাড্রেস করতে যেত। কেমন সে আপনি বলবেন আওয়ামী লীগের লোক করেছে, অমুক করেছে, সব ঠিক, আমি জানি একজন এমপি এই জন্য কুখ্যাত 2021 সালের জন্য, কিন্তু সরকার কিন্তু কিছু চোখ দেখানো মানে দেখানোর জন্য হলেও কিছু পদক্ষেপ নিত। আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সরকার সরকারি ভাবে বলে যে কিছুই হয়নি, সব বাড়িয়ে বলছে, এবং এটা প্রথম দিন থেকে চলছে, সেই অগাস্ট থেকে চলছে যে সব আপনি যখন হিন্দুদের উপর অত্যাচার হলো শুরু হলো তখন আপনি কি বললেন যে এটা হচ্ছে রাজনৈতিক। আশ্চর্য কথা, ক্রাইম আপনি রাজনৈতিক বলে দেবেন, মানে রাজনীতির কারণে যদি এখন, কারণ আপনার তাহলে দেখতে হবে আপনার কি রাজনীতি, আপনার রাজনীতিটা হিন্দু বিরোধী রাজনীতি যদি হয় তাহলে হিন্দু মারা কি জায়েজ হয়ে যাবে? এটা তো হতে পারে না। তো এরকম আপনি প্রথম দিন থেকে এটাকে নর্মালাইজ করছেন, এটাকে লিগালাইজ করছেন। আর এমন নয় যে ভারতের লোক তো বোকা নয়, তারা তো আরো 5টা জিনিস দেখছে। আপনার পুলিশ মেরেছেন, পুলিশ মারা লিগালাইজড করে দিয়েছেন। কেমন যা করেছেন, অনেক এই যে চোখের ওপর নানান ঘটনা ঘটতে থাকে, এই সাংবাদিককে ধরে জেলে, এটা আনিস আলমগীর কোন পাপটা করেছিল, তার নাকি জেলে নিউমোনিয়া হয়েছে, তো ধরে, তো আমরা তো সবটাই দেখছি। তারপরে আপনি ভাবুন যে কন্টিনিউয়াসলি এই 7 সিস্টার খেয়ে দেবো, এই মুরগির গলা মুচড়ে নেবো, হ্যান করবো, ত্যান করবো, ওই করবো চলছে। তো লোকে ক্ষুব্ধ হয়ে আছে এখানে। এই জন্য আমি আমার সরকারের উপর সরকারকে ক্রিটিসাইজ করছি যে তারা গ্রাউন্ড রিয়ালিটি না বুঝে তারা এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারতো। তারা গ্রাউন্ড রিয়ালিটি তাদের বোঝার কথা যে মানুষ রেগে আছে, তারা নেহাত রাস্তায় নেমে মারামারি করে না বলে কি তাহলে তাই জন্য তাদের কোনো ভয়েস নেই, তাদের কোনো কথা থাকবে না? তো তারা এসে রেগে গেছে বলে সরকার তখন আবার ব্যাক করেছে। এটা উচিত ছিল না, সরকারের বোঝা উচিত ছিল যে গ্রাউন্ডের লোকেরা খুব ক্ষিপ্ত বাংলাদেশের ঘটনাবলীর ওপর, এবং ক্ষিপ্ত আমার সরকারের ওপর। তারা কেউ বাংলাদেশে কাউকে মারতে যাচ্ছেন, এবং মুস্তাফিজুরের সঙ্গে পার্সোনালি কারোর কোনো বৈরিতা হওয়ার প্রশ্ন নেই। এটা একজন ক্রিকেটার। মুস্তাফিজ ভিকটিম, ডিসিশনটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, মুস্তাফিজ ওখানে ভিকটিম পার্সোনাল, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কারণ সরকার এই জিনিসগুলোকে এই ইমেজ দিচ্ছে না কখনো যখন কোনো ঘটনা ঘটে যে আপনি বলুন, আপনি হিন্দু তো ছেড়ে দিন, একটা লোক টিভির সামনে বসে স্ক্রিনে দেখা গেল সে বলছে ওইখানে ঝুলিয়ে রেখেছিলাম মেরে, পুলিশের সামনে বসে বলছে, মানে পুলিশের কত সহ্য শক্তি হলে সে এটা বসে বসে শোনে। তারপরে সেই লোকটা তাকে 200 টাকা জামিনে তাকে ছেড়ে দিল। ছাড়তে তো বাধ্য হবে, কারণ আপনি তো আগে ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন। তো বলবে না কেন, বুক ফুলিয়ে বলবে। তো এই যারা পুলিশ মেরে বুক ফুলিয়ে বলে, তো হিন্দু মারলে তো আরো বুক ফুলিয়ে বলবে। কারণ আমরা ভয় পাই কাকে? পুলিশকে সব থেকে বেশি ভয় পাই। পুলিশের গায়ে হাত দেওয়া তো অপরাধ। তো এই যে পরিস্থিতি সব হয় দাদা, হ্যাঁ, হিন্দু মারলে পূর্ণ হয় আমার এখানে। ফলে মানুষ রেগে আছে, আর কিচ্ছু না। হয়তো আজকে যদি 1 মাস দীপু দাসের পরে 1 মাস চুপ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপের টিম আসতো, তখন দেখতেন কিছু না, লোকে এখানকার লোকেও ওই ক্রিকেট নিয়ে থেকে যেত, কিছু ও নিয়ে মাথা ঘামাতো না। হয়েছে কি, এই যে হঠাৎ করে ফরেন মিনিস্টার গেছে, হঠাৎ করে একটা হইচই পড়ে গেছে, ধুম পড়ে গেছে যে সাপোর্ট দেওয়ার। হ্যাঁ, আমি তো বলবো এটা আওয়ামী লীগের সাপে বড় হলো। হ্যাঁ, যে হঠাৎ করে যে একটা ধুম পড়ে গিয়েছিল যে হাততালি দেওয়ার, এবং সব একসঙ্গে খুলে দিয়েছে। এটাই একটু স্টেজ ভাবে গেলে পরে হয় না, এত রিয়াকশন হয় না। রিয়াকশনটা সেই কারণে হয়েছে, আমি এইভাবেই দেখি, আর বেশি কিছু কি বলবো। আর এখন এই কথা ধরে আমরা পরের আলোচনাতে যাই। এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী আসলেন বাংলাদেশে, তারপরে বিএনপির সঙ্গে একটা সমঝোতার কথা ছড়িয়ে পড়লো চতুর্দিকে। সেই দলের একজন ক্যান্ডিডেট তার এলাকায় বলছেন আওয়ামী লীগ বা হিন্দু এখানে যারা আছে তাকে ভোট না দিলে কেউ এখানে থাকতে পারবে না। তো সমঝোতার খবরটা কি ওই গ্রাসরুট পর্যন্ত
পৌঁছায় নাই মনে কর। কঠিন প্রশ্ন, কঠিন মানে উত্তর সহজ, কিন্তু আপনার স্ক্রিনে বসে তো আমি সেভাবে বলতে পারি না কথাটা। প্রথমত হচ্ছে বিএনপি একটা ক্লাব, আবার উল্টো দিক থেকে ক্লাব বলতে মানে নানান রকমের পাঁচমিশেলি লোক আছে যাদের আইডিওলজিক্যাল জায়গা এক নয়। কিন্তু অনেকে এটাও বলে থাকে যে এই যে ক্লাবের নেচারটা, এটা বিএনপিও মেনটেন করে, কারণ সবসময় চারদিক থেকে পাঁচটা লোক পাঁচটা কথা বলবে। এইটাতে মানে আমি তো বলিনি, ও বলেছে টাইপের। বিএনপির সঙ্গে আমি আগেও বলেছি এই কথাটা অন্য জায়গাতেও, যে যদি আমি বাংলাদেশ নিয়ে এখন সকলে লং টার্ম স্ট্র্যাটেজি করছে এবং আমরা যা দেখছি সব শর্ট টার্ম অ্যাপ্রোচ, কারণ সকলে বুঝে গেছে যে এই দেশটা খুব চট করে স্বাভাবিক হবে না। একটা টেকটনিক শিফট করে গেছে ভেতরে ভেতরে। তো ফলে সেই লজিক্যাল শিফটে আমার বাংলাদেশে পলিটিক্সকে রিহ্যাবিলিটেট করা দরকার, পলিটিক্স হওয়া দরকার। এবার সেই পলিটিক্যাল রিহ্যাবিলিটেশনে সবার প্রথম এজেন্ডা ছিল তারেক রহমানের রিহ্যাবিলিটেশন, কারণ সেটা 17 বছর ধরে চলছিল, আওয়ামী লীগ 1.5 বছর। যদি আমি এভাবে দেখি, তারেক রহমান 17 বছর ধরে ঝুলছিলেন, হাসিনা 1.5 বছর, তাহলে লজিক্যালি আগে তারেক রহমানের রিহ্যাবিলিটেশন হবে, তারপর হাসিনার হবে। হাসিনাও কি আওয়ামী লীগ, আপনি যেভাবে খুশি রিড করুন। এখন মানে তারেক রহমানেরও 6খানা সেন্টেন্স কেস উঠে গেছে। এটিএম আজহারুল যে ছিল মুক্তিযুদ্ধ বিরোধী এর জন্য, লিবারেশন ওয়ার ক্রাইমের জন্য, সে তো লাইফ সেন্টেন্স ছিল, সে তো এখন বাড়িতে চলে গেছে। হ্যাঁ, তো সুতরাং কালকে হাসিনার উপরের যেগুলো আছে সেগুলো উঠে যাবে না বাংলাদেশে, এই খবর কেউ বলতে পারে না। বাংলাদেশ নিজেই নিজের ইনস্ট্যান্স তৈরি করেছে, আমরা করিনি। তো হ্যাভিং সেড দ্যাট, যেটা দাঁড়াচ্ছে যে ভারত এখন শর্ট টার্মে আমার কাছে যে অপশন আছে, আমার যদি বিএনপি যদি স্ট্রং না থাকে, তাহলে উল্টো দিকের যে শক্তিটা আছে, তাহলে সে একেবারে মাথায় উঠে বসবে। সুতরাং সেই যুক্তিতে আমাকে করতে হবে ওটা। এই অবধি ঠিকই আছে, ভারতের যে অ্যাপ্রোচের জায়গা ঠিকই আছে। এবার আপনি বলতে পারেন এটার সাকসেস রেট, আমি কি আমার মতামত চাইতে পারেন যে আমি কতটা কনফিডেন্ট এর সাকসেসের ব্যাপারে। আমি দেশ টেশ সরিয়ে রাখলাম, কেমন, আমি দেশের হয়ে কিছু কথা বলছি না, আমার ব্যক্তিগত মতামত বলছি, একদম ব্যক্তিগত। সেটা আমি খুব কনফিডেন্ট না। কারণ এই কারণে কনফিডেন্ট না যে বিএনপির ভেতর, ধরুন আপনারা এখন আলোচনা হয় গুপ্ত জামাত, গুপ্ত শিবির বলে একটা ব্যাপার। কে একজন ফেসবুকে বলেছে যে আমরা সবাই গুপ্ত এরাই চলে গেছি। তো এখন আমি নুরুল কবির এডিটর, তার কথা ধার করেই বলছি, উনি বলেছেন এই কথাটা যে যদি আওয়ামী লীগের ভেতর হতে পারে, তাহলে বিএনপির ভেতর সংখ্যাটা তো বেশি হবে। কেমন, তাহলে এই পার্টির একটা ন্যাচারাল পুল থাকবে, মানে কোলাবোরেট করার উইথ জামাত, একসঙ্গে চলে। এবং জামাত কিন্তু খুব সুযোগ বুঝে ওই ব্যাপারটাকে পুষকে যাচ্ছে যে আমরা করব, আমরা। তারেক রহমান কিছু বলেনি এই নিয়ে, বরং উল্টো কথাই বলেছে, কিন্তু জামাত এটাকে উস্কে যাচ্ছে, সলতেটা পাকিয়ে যাচ্ছে যে আমরা সবাই আবার এক হয়ে যাব, দুজনে মিলে করব, সরকার চালাবো, দেশ বানাবো, তাজমহল বানাবো, ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা রাজনীতি। এখন এই আমাদের দেখতে হবে যে কি ডেলিভার করে। তারপরে হচ্ছে যে আমাদের কাছে তারেক রহমানের ওপর ডিপেন্ড করার মতো প্রত্যেকের একটা বায়োডেটা থাকে। তো খুব দুঃখজনক ভাবেই তারেক রহমানের বায়োডেটা ইজ ভেরি উইক। সুতরাং এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় হোপ এগেইনস্ট ডেসপেয়ার, মানে খুব নিরাশাজনক পরিস্থিতিতে আপনি একটা কোনোভাবে একটা কিছু ধরে একটা আশা করতে চাইছেন, আশা রাখতে চাইছেন সেখানে। তো যেহেতু বাংলাদেশের সিভিল সোসাইটি তারা মানে একেবারে বলে, যাকে বলা হয় সাষ্টাঙ্গ প্রণাম করে বসে আছে, তো এই পরিস্থিতিতে আপনি যদি উল্টো স্টান্স নেন, তাহলে তো বলবে যে ভারত আমাদের মধ্যে ইন্টারফেয়ার করছে। কেমন,
সবকিছুতেই তো আবার চলে আসবে। তো এখন সুতরাং বুদ্ধিমানের কাজ হবে যে ওটাকে পাকতে দেওয়া, শর্ট টার্মে দেখা। মানে এই একটা যুক্তি এখানটায় আছে গোটা বিষয়টা। ধন্যবাদ। এই যে আপনি বললেন যে একটা ব্যাপার হচ্ছে তারেক রহমানের আসার পরে তারেক রহমানের মুখ দিয়ে কোনো ভারত বিরোধী বক্তব্য বেরোয় নেই। একটা শব্দ শুধু ছিল তার প্রথম বক্তৃতা, আধিপত্যবাদ। আধিপত্যবাদ বলতেন ভারতকে তারা বুঝে, আপনি বলছেন এটা ক্লাব। তার দলের একজন নেতা মেজর হাফিজ, উনি একটা কথা ব্যবহার করেছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি অবচুয়ারি স্পিড যেটাতে, ওইখানে এই মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। কিন্তু মূল যে জায়গাটা ছিল যে ভারত বিরোধী বক্তব্যগুলো কয়েকদিন একেবারে থেমে গিয়েছিল বাংলাদেশে, দিল্লি দখলের কথা বলছিল না। তো এই সরকার এসে এই বিষয়টা সবার সামনে নিয়ে আসে, নিউজ সরকার। ইউনূস সরকার তো শুরুর দিন থেকে এটার উপরেই বেঁচে আছে। হ্যাঁ, ইউনূস সরকার আর কিসের উপর বেঁচে আছে? ইউনূস সরকারকে যখনই বলা হয় তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে যে আমরা কি ইসলামিস্ট, আমরা কি অমুক, আমরা কত সেকুলার। আমরা তো কারোর ব্যক্তিগত বিশ্বাসের নিয়ে প্রশ্ন তুলছি না, সরকার কিভাবে কাজ করেছে সে নিয়ে বলছি। একজন যখন সরকারে আপনি যখন থাকবেন, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করেন, তখন কোম্পানির ভ্যালুটাই আপনার ভ্যালু, আপনার আবার আলাদা করে ভ্যালু হয় না, মাপা হয় না। তো সেক্ষেত্রে ইউনূস সরকার প্রথম দিন থেকে আজ পর্যন্ত কিসের উপর বেঁচে আছে? ভারত বিরোধিতা। আপনি ক্রিকেট ভুলে যান এই মুহূর্তে। অপারেশন সিন্দুর যখন শুরু হলো, সঙ্গে সঙ্গে আসিফ নজরুল উনি আবার একটু কায়দা করেন। এই আসিফ নজরুল এবং এই মিস্টার তৌহিদ, ফরেন মিনিস্টার যিনি, এনারা আপনি একটু জাস্ট চেক করে দেখবেন যে জানুয়ারি মাসে, মে মাসে 2024-এর এনারা, আসিফ নজরুল বেশি জোরে জোরে, আপনি জানেন 26 লাখ ভারতীয়, শেষমেশ 26,000ও খুঁজে পাওয়া যায়নি বোধ হয়। তার মধ্যে আবার বেশিটা স্টুডেন্ট যারা বাংলাদেশে ফরেক্স দিত। আর আপনার তৌহিদ হাসান উনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে $5 বিলিয়ন রেমিটেন্স ভারতে যায়। এই দুজনই চুপ সরকারে আসার পর, এবং এরা কনসিস্টেন্টলি বলেছে ওই সময়। কেমন নজরুলেরটা বেশি খবরে আসে আর ওনারটা কম খবরে আসে, কিন্তু আপনি দেখবেন উনি DW তে বলেছেন টকশোতে। তো এবার আপনি দেখুন সিন্দুরের সময় উনি ফেসবুকে সাত করে একজন নাম না জানা একটা কংগ্রেস কর্মকর্তা, কোথাকার মুর্শিদাবাদ কোনখানকার, তাকে কোট করে সে বলেছে কি, উনি লিখে দিন, উনি একজন মন্ত্রী, ইম্পর্টেন্ট মন্ত্রী বাংলাদেশের, যে এটা নাকি ভারতের একটা প্ল্যান, মানে ওখানে টেররিস্ট হামলাটা ভারতই করিয়েছে, এই ধরনের একটা গল্প। তারপরে তো আপনি জানেন যে সরকারের ওই পিলখানা নিয়ে যে কমিশন হয়েছিল বিডিআর নিয়ে, সেই কমিশনের প্রধান তিনি খুব বিতর্কিত লোক। 2001-এ ওনার জন্য প্রায় যুদ্ধ বেঁধে গেছিল। কেমন? তো আজ হলে কি হতো আমি জানি না, তখন অটল বিহারী ছিল বলে চুপ। তো সেই ভদ্রলোক বলে দিলেন যে এখন এই হচ্ছে সময় যখন নিয়ে নিতে হবে সেভেন সিস্টার। ভালো খিল্লতা অন্য প্রশ্ন, ওসব করতে গেলে কি হবে সে আমিও জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দেশ কেন বার এই কাজটা করে যাচ্ছে? সে কন্টিনিউয়াসলি চেপে থাকতে চাইছে ভারত বিরোধিতার ওপর। ভারত তার পলিটিক্স কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো। ভারত বিরোধিতা করে সব ফোর্সকে এক জায়গায় করে রাখো, এই তো সহজ ইয়ে। তো সেখানে আমার একটা পেয়ে গেছে সুতো, তা সেই সুতোটাকে দিয়ে এখন দড়ি আরো কি মানে যা যা বানানো যায় আর কি সব বানিয়ে ফেলবে, জাহাজে করে একবারে শ্রীলঙ্কায় চলে যাবে। তো এই ঘটনা তো এর বাইরে তো কিছু নেই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ধন্যবাদ। আপনি কথায় একটা বিষয় এনেছে, অমুকের ব্যাপারে একটা রায় ছিল, সাজা ছিল, সবকিছু এখন নাই, কর্পূরের মতো উবে গিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা সাজা আছে, আপনি কি বলতে চাচ্ছেন আগামী ইলেকশনে শেখ হাসিনা ইলেকশন করবেন না, আওয়ামী লীগের অন্য নেতারা ইলেকশন করবেন?
2026-এর যে ইলেকশন, তাতে এই তফসিল যদি চেঞ্জ হয়, আওয়ামী লীগকে ইলেকশনে ফিরতে দিতে হবে। এবং 1975 সালে যখন আওয়ামী লীগ ধাক্কা খায় বঙ্গবন্ধুর নেতৃত্ব, তখন প্রথম একটা ইলেকশন 79-এর ইলেকশন আওয়ামী লীগ হাসিনাকে ছাড়া করেছে। সুতরাং এবং শুধু হাসিনাকে ছাড়া নয়, এই মুহূর্তে এই যে কথাটা বলা হচ্ছিল যে আওয়ামী লীগের সব এমপিরা পালিয়ে গেছে, এই কথাটা মিথ্যে কথা, এখন প্রমাণিত হয়, বোঝা যায়। কিন্তু এটা বড় বড় এডিটররা বলেছেন। আওয়ামী লীগের কত এমপি জেলে আছে আমি আপনাকে সংখ্যা বলতে বলবো, একটা বিরাট সংখ্যা। কত মারা যাচ্ছে, কত কি হয়েছে, কোনো খবর নেই মিডিয়াতে। 30-35-এর বেশি এমপি এখন কিন্তু বাংলাদেশের ভিতরে জেলে আছে এবং তাছাড়াও আরো অনেকেই বাইরে আছে, বাইরে আছে, বাংলাদেশেই আছেন, বেরিয়েছেন। একটা ওই যে শেখ ফ্যামিলি এক্সটেন্ডেড যে ফ্যামিলিটা, ওই ফ্যামিলিটা কেমন, তারা ডেফিনেটলি বেরিয়েছে। কিন্তু বাকি যে জায়গাগুলো তো মানুষগুলো রয়েছে। সুতরাং 75 সালে যেটা হয়েছিল, 75 সালে কিন্তু আওয়ামী লীগের গোটা লিডারশিপ একটা তো মেরে ফেলা হলো, যার 4 নেতাকে, তারপরে বাকিটা চলে গেল খন্দকার মোস্তাকের সঙ্গে, অনেকে তো ছিল না কোনো লিডারশিপ। সেই আওয়ামী লীগ কিন্তু দাঁড়িয়ে গেছে তখন, হ্যাঁ ভ্যালুস অনেক স্ট্রং ছিল তখন। তো এখন তার একটু অসুবিধা হতে পারে, কিন্তু ওটা ওটা খুব একটা সমস্যা হয় না কোনো রাজনৈতিক দলের কাছে কখন। সুতরাং আওয়ামী লীগকে ফিরতে দিতে হবে, এটা শুধু আজ বা কালের ব্যাপার। আর হাসিনার বিচার হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটা হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য হওয়া উচিত। সেটা এইরকম নামকাওয়াস্তে খাড়া করে দিয়ে কাজী বিচার হওয়া উচিত না, কারণ এই বিচারটা দাঁড়াবে না, এই বিচার করে হয় না, মানে এটাতে কোনো ক্রেডিবিলিটি আসছে না। এটাতে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে গেছে, মানুষ তো মনে করছে না যে তুমি ওকে ইয়ে করছো, ভিক্টিমাইজ করছো। তো সুতরাং সেন্টিমেন্টটা কিন্তু আওয়ামী লীগের পরে চলে যাবে। এইটা শেখ হাসিনার আন্দোলনকারীরা সর্বশেষ ওই যে থানায় বসে একটা ছেলে পুলিশকে বলছে, আন্দোলনকারীরা ডেলিভারেটলি তারা বিভিন্ন জায়গায় বলেছে তারা এই কাজগুলো করেছিল সরকার যাতে, পুলিশ যাতে অ্যাক্ট করে, পুলিশ যাতে পুলিশ করে কিছু লোকের মারা যায়। বিএনপির ওই নেতা বলেনি এনায়েতপুর নিয়ে, হ্যাঁ, যে আমরা বলেছিল তো যে আমরা করেছি, লোকে পুড়িয়ে মেরেছি, আমরা পুড়িয়ে মেরেছি, যেটা না করলে ওটা হতো না, মানে তো সুতরাং ক্রিমিনালস তো পুরো বিচারটা আর কি। প্রশ্নবিদ্ধ শুরু থেকে এইটা, আপনার এই সময় এই অপরাধ গুলার জন্য আপনি ইন্ডিমিনিটি দিয়ে রাখছেন, ওইগুলার জন্য বিচার করতে চাচ্ছেন। অপরাধ তো সবগুলোই অপরাধ, অপরাধ সবগুলোই, কিন্তু অবশ্যই যে সরকার, যেহেতু সরকারের অসম্ভব পাওয়ার, তাই সরকার প্রাথমিকভাবে সরকারের দায়িত্ব বর্তায় সিচুয়েশন কন্ট্রোল করার এবং এইরকম ডেথ টোল না হওয়ার। এটা সরকারের ফেলিওর যে সরকার, সে একটা মুভমেন্ট যখন হচ্ছিল, মুভমেন্টটাকে সে আগেই সারায়নি, মানে চেষ্টা তার অপটিক্যালি আমরা যে ইমেজটা পাই, স্টুডেন্ট মুভমেন্ট মনে করছে, সাধারণ স্টুডেন্ট মুভমেন্ট, এটার ভেতরে সব এলিমেন্ট ঢুকে পড়েছে। এবং এখনো ভিডিও ফুটেজ গুলো আছে, বোরকা পরা লোকজনের হাতে আর্মস নিয়ে নিয়ে হাঁটতেছে তারা, এখনো ফুটেজ গুলো আছে। ঠিক আছে, কিন্তু আমি মানছি, বুঝতে পারি, কিন্তু আপনি আমাকে বলুন, আমার কাছে, আমি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি যে প্রধানমন্ত্রীর মন্ত্রী, খুব বড় মন্ত্রী, তিনি 5 তারিখ নাগাদ বলেছেন যে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিন, ওটা কিন্তু একটা আমাদের পচা শামুকে পা কেটে যাবে। জুলাই 5-এর কথা বলছি। তো তখন কিন্তু এগুলো ইগনোর করা হয়েছে, করে জুনিয়রদের কাছে, অত সিনিয়র কি হবে, মানে এটাকে আপনি যদি সরকারে বসে আপনি পরে যদি বলেন আমি ভিকটিম, দেখুন এটা না সবসময় হবে। আপনি যখন একজন পাওয়ারফুল ম্যান, আপনি বলছেন আমি ভিকটিম, কেউ লোকে মানবে না, হয়তো আপনি ভিকটিম, কিন্তু লোকে মানবে না। সুতরাং এই জায়গাটায় সরকারের ইমেজ, সেনাবাহিনী প্রধানের ব্যাপারে, এই সেনাবাহিনী প্রধানের ব্যাপারে এখন শোনা যাচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্স আগে থেকে সতর্ক করেছিল তাকে এই দায়িত্ব না দেওয়ার জন্য। হ্যাঁ এটা সত্যি, আত্মীয় দেখে সেটা দেওয়া হয়েছে।
এরকম অনেক কিছু আছে, আপনি জানেন মিস্টার বাড়ি যে এবং 4 তারিখ রাতে, 4 আগস্ট রাতে সর্বশেষ তিনি গণভবনের সবাইকে বলেছেন যে কালকের থেকে সমস্ত দায়িত্ব হচ্ছে আমার, সমস্ত সিকিউরিটি আমি দেখবো। তো প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারকে বলেছেন ওনার সাথে কাজ করার জন্য, এবং উনি এখান থেকে বেরিয়ে গিয়ে খালেদা জিয়া নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন রাওয়া ক্লাবে, আমি এক্স আর্মিদের মিটিং এ এখান থেকে উঠে গিয়ে ওই রাত্রে 12টার সময় সেনাবাহিনী প্রধান তাকে ফোন করেছেন, ফোন করে বিএনপি নেতাদের নিয়ে আসতে আকবর। বলছেন। হ্যাঁ আকবর তো, হ্যাঁ উনি তো বলেছেন। তো এবং টাইমিংটা হচ্ছে সেটা হয় মানে কারণ এখান থেকে বেরিয়ে পুলিশের সঙ্গে ব্রিফিং করার কথা ছিল, এবং সেই ব্রিফিংটা প্রায় রাত 2টো অবধি হয়েছে। কেমন? তার মানে হয় ওই ব্রিফিং এর মাঝে আকবরের সঙ্গে ফোনে কথা হয়েছে, কিংবা ব্রিফিং এর আগে হয়েছে। কেমন? তো এইরকম খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে, মানে আপনি কোনো যুক্তি পাবে, মানে দেখুন আমাকে যা বলেছেন অনেক সিনিয়র মেম্বার্স অফ দি মিনিস্ট্রি যে ওভার কনফিডেন্ট, এবং সেটা আমি দেখতেই পাচ্ছি। আপনি সরকারে বসে আছেন, আপনি জানেন। আচ্ছা আপনি আমাকে বলুন যে কেসটা হয়েছিল কোটা নিয়ে, যেটা নিয়ে এত কাণ্ড, সেই কেসটা কে করেছিল? তাদেরকে তো আর খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল তারা? সবচেয়ে মজার ব্যাপার, যেদিন 23শে জুন যেদিন এই আর্মি অফিসারকে আর্মি চিফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেই ডিসিশনটা আদালতে সেই দিন এসছে, সেই 23শে জুন না, 5ই জুন, 5ই জুন হয়েছে, রায়টা বেরিয়েছিল 5ই জুন। 5ই জুন বেরিয়েছে, কিন্তু এটা কিন্তু 23শে জুন বলা হচ্ছে বাংলাদেশে কিন্তু। আচ্ছা সে ঠিক আছে, মানে আমার এটাতে নেই, কিন্তু মানে আমরা এই জায়গাটা জাম্প কাট করতে পারি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যদি আমরা এভাবে পুট করি যে যদি আচ্ছা, আমরা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, না কি অতীতে এত গবেষণার পরে যাব আগে, এখন আমার যেহেতু সময় কম, আমরা এখন যে আপনাদের কাছে সমঝোতার খবর যেটা আপনাদের, এটা আওয়ামী লীগের কি এই ইলেকশনে না নেক্সট ইলেকশনে? আমি তার আগে একটা কথা পুরনো রেস ধরে বলে দিতে চাই। সেটা হচ্ছে এই যে ফ্যাসিস্ট 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 শব্দটা বলা হচ্ছে, 1978 সালে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কোর্ট মার্শালের। তার ইউএস কেবলে ওয়াশিংটন পোস্টে কোর্টের ফিগার 217 2 মাসে, আর বাকি বলা হয় 1100। সুতরাং বাংলাদেশে একদল আরেক দলকে ফ্যাসিস্ট যদি বলে, তাহলে এইটা গিয়ে তার ধারেও পড়বে কিন্তু। হ্যাঁ, কেমন? এবং ইনি সেই 75-এর 7 নভেম্বর ক্ষমতা পাওয়ার পর থেকে তার আমলে এত কুয়ের চেষ্টা হয়েছিল, সমস্ত চেষ্টাগুলোকে উনি ব্রুটালি। হ্যাঁ, সুতরাং আমি এই জন্য তো আমি এটাকে নিয়ে আর টানলাম না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে জিনিসগুলো করা হচ্ছে, এগুলো একটা এটা কোনো লিগাল জাস্টিসের দিকে তাকিয়ে করা হচ্ছে না, এটা পলিটিক্যালি মোটিভেটেড। কারণ আপনি আজকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে দিলেন, সন্ত্রাসী দল বলে দিলেন, তাহলে বিএনপি কি? প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি না না, জিয়াউর রহমানের কোর্ট মার্শাল কিলিংস, সেটা কি? এটাও কিলিং, ওটাও কিলিং। হ্যাঁ, তো সুতরাং আর কালকে আপনি যদি 5 জনকে ধরে ঝুলিয়ে দেন, রাস্তায় পিটিয়ে যাদেরকে মেরে ফেললেন এই যে মব সন্ত্রাস করে, এগুলো তো কিলিং, সবই কিলিং। তো সুতরাং এখানে আমার মনে হয় যে এই আলোচনাটা ওই জন্য আমি স্কিপ করছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা কি চাইছি, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা সরকারের এতে আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, সেটা হচ্ছে দেখুন কয়েকটা জিনিস আছে এর মধ্যে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করার মতো এই মুহূর্তে সক্ষমতা আছে কিনা। কেমন? এই তফসিলে নেই, এই তফসিল এবং আওয়ামী লীগের ডিমান্ড যেটা, সেই তফসিল ইলেকশন করবে না, প্লাস হচ্ছে ইউনিসের অধীনে ইলেকশন করবে না, এবং আদালতের মাধ্যমে যে কেয়ারটেকারটা ফিরে এসেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে হতে হবে নিরপেক্ষ।